দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। তোমরা যারা সিবিএসসি তে পড়ছো, অর্থাৎ সিবিএসসির ক্লাস 12-এ পড়ছো, তাদের জন্য আজ আমি একটি প্র্যাকটিস সেট তৈরি করেছি। তোমাদের গল্প এবং কবিতা থেকে প্রচুর প্রশ্ন আসে। সেই গল্প এবং কবিতা থেকে আমি 13-14টি প্রশ্ন, এগুলোই যে আসবে তেমন নয়, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এবং সেগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কি, এইটুকুই। তো চলো তাহলে শুরু করছি। আমরা প্রথম এই ভিডিওটিতে আমরা 13-14টি গল্প নিয়ে আমরা আলোচনা শুরু করব। অতএব মরাই বটে। কিভাবে এমন সিদ্ধান্তে পৌঁছেছিল? বুড়ো কর্তার বাড়িতে মৃত্যুর পর কি কি ঘটেছিল? মহাশ্বেতা দেবীর ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয়। হোমযজ্ঞ করেও কর্তার প্রাণ চলে যাওয়াতে তান্ত্রিকের কুণ্ঠিত বোধ দেখা যায়নি। বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষা আছে? শবদাহের আয়োজন চলছে জোর কদমে। রাস্তায় অনেক গাড়ি, ছোট ছোট জটলা। বাগবাজার থেকে খাট আনার জন্য বলা হয়েছে। বোনরা দিদিরা এলেন, কীর্তনের দলও এলেন। ফর্দ দেখে মিলিয়ে খই ফুল ধুতি সব বস্ত্র আনা হলো। পেশাদারি দক্ষ সব বাহকেরা শ্মশানে নিয়ে যাবে। ছেলেরা কাঁধে করে নিয়ে যাবেন। রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যায়। ক্রন্দনরতা জননীর পাশে কবির প্রতিবাদী মনোভাব কেমনভাবে ব্যক্ত হয়েছে তা লেখো। মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আন্দোলনমূলক প্রতিবাদী কবিতা। পশ্চিমবঙ্গের মানুষ তৎকালীন ক্ষমতাসীন সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরোধিতা করে পথে নামে। ফলে অনেক মানুষ মারা যায়। এদের প্রতি কবি সহানুভূতি দেখাতে চেয়েছেন। নিহত ভাইয়ের সব দেহ দেখে জেগে উঠেছিল ক্রোধ। নিখোঁজ হওয়া মেয়ের ছিন্ন ভিন্ন দেহ দেখে কবির বিবেক জেগে উঠেছে। তাই তার সহজাত বিবেক চেতনার মধ্য দিয়ে ক্রন্দনরতা জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন, তাকে সান্ত্বনা দিতে চেয়েছেন। এই শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন তারা কবিতার মাধ্যমে, কবিতার শব্দ বারুদের মাধ্যমে। বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এই মন্তব্যের কারণ কি? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? দুটো প্রশ্ন আছে, দেখো। ব্রেটোল্ট ব্রেখটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় নীল নদের তীরে অবস্থিত প্রাচীন নগর থিপস সম্পর্কে জানতে পারা যায়। অক্লান্ত পরিশ্রম করে যারা থিপস নগর বানিয়েছিল তারা শাসক শ্রেণীর কাছে শোষিত, লাঞ্ছিত ও বঞ্চিত। যাদের পরিশ্রম কালের রথের চাকা যুগ যুগান্তর ধরে এগিয়ে চলে, সেই সমস্ত মানুষদের সম্মান জানাতে গিয়ে কবি এই মন্তব্য করেছেন। বি নাম্বার দেখো। নির্মাণ শ্রমিকেরা পাথর ঘাড়ে করে আনতো। আলোচ্য কবিতায় 7 দরজাওয়ালা থিপস সুপ্রাচীন মিশরের মন্দির ও স্থাপত্যে সমৃদ্ধ একটি শহর। কবি প্রশ্ন করেছেন, থিপসের কারিগর কে? বিশ্ববিখ্যাত ঐতিহ্যবাহী এই নগরের নির্মাতা হিসাবে গ্রন্থে রাজার নাম লেখা আছে। সাধারণ মানুষও রাজাদের নাম জানেন। তাদেরই জয়গানে আকাশ বাতাস মুখর করে তোলেন। তবে কি রাজারা ঘাড়ে করে পাথর বয়ে নিয়ে এনেছিল? না, রাজারা বড় বড় পাথর ঘাড়ে করে আনেননি। মাথার ঘাম পায়ে ফেলে পাথরের ওপর পাথর সাজিয়ে নিজ হাতে 7 দরজাওয়ালা থিপস গড়েননি। পাথর বয়ে এনেছিল নির্মাণকারী শ্রমিকেরা। তাদের শ্রমেই নগর গড়ে উঠেছে। সেই সব শ্রমজীবী মেহনতি মানুষরা মাথার ঘাম পায়ে ফেলে ঘাড়ে করে পাথর নিয়ে আসতো। কবি রবীন্দ্রনাথের মতে তারাই হলো সভ্যতার পিচলুস। তবু তাদের নাম লোকে জানে না। এরাই সমাজে উপেক্ষিত, অবহেলিত। রাজ্যের কাণ্ডারি হিসাবেই অবশ্যই রাজার নাম ইতিহাসে স্থান পাবে, কিন্তু শ্রমজীবী মানুষের অবদানের কথা ইতিহাস কখনোই ভুলতে পারে না। প্রসঙ্গ ব্যাখ্যা লেখো। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা কাব্যগ্রন্থের রূপনারায়ণের কূলে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি জীবন সায়ান্নে উপনীত হয়ে জগতের রূপ রহস্য বিষয়ে নিজের উপলব্ধি চেতনা বোঝাতে গিয়ে আলোচ্য অংশটির অবতারণা করেছেন। জীবনের শেষ লগ্নে এসে কবি উপলব্ধি করেছেন
জীবন স্বপ্নের মায়া নয়। আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হতে হতে কবি জীবনের স্বরূপ বুঝতে পেরেছেন। তিনি বিশ্বাস করেন কল্পনা দ্বারা জীবনের সত্য বোঝা যায় না, সত্য বড় কঠিন। জীবনকে বোঝা যায় দ্বন্দ্বময় বাস্তবের সংঘর্ষের মধ্য দিয়ে। এই সংঘর্ষ মানুষকে রক্তাক্ত করে। রক্তের অক্ষরে বলতে বাস্তব কবি এখানে বেদনার পথকে বুঝিয়েছেন। রক্ত প্রবাহের মধ্যে মুখ দিয়েই প্রকাশ পায় তার সত্তার অস্তিত্ব। তার সুদীর্ঘ জীবনে বারে বারে নেমে এসেছে দুঃসহ যন্ত্রণা, অসীম বেদনা। মধ্য যন্ত্রণায় জর্জরিত হয়ে কবি তাই গতিশীল অথচ কঠিন জগৎ জীবনকে অনুভব করেছেন। আপনার রূপ কবি আত্মচেতনা তথা মানব চৈতন্যের সঠিক স্বরূপকে বুঝিয়েছেন। ভারতবর্ষ গল্পে লোকবিশ্বাসের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষ গল্পে লোকবিশ্বাসের কিছু ঘটনা প্রত্যক্ষ করা যায়। লোকজীবনের সঙ্গে লেখক দেখান কিভাবে বাঁশবনে ঢাকা গ্রামে বিমর্ষ সভ্যতার মুখ দেখা যায়। পৌষের বৃষ্টিকে ভদ্রলোকে বলে পৌষে বাতলা, ছোট লোকেরা বলে ডাগর। বৃষ্টির সঙ্গে জোরে বাতাস দেখা দিলে তারা বলে ফাপি। পৌষে বাদলা নিয়ে রাঢ় বাংলার গ্রামের ডাকপুরুষের বচন হলো, বৃষ্টি যদি শনিবারে শুরু হয় তাহলে একটানা 7 দিন চলবে, মঙ্গলবারে শুরু হলে একটানা 5 দিন, আর বুধবারে শুরু হলে তাহলে একটানা 3 দিন ধরে চলবে। বাকি যে কোনো দিন শুরু হলে তার স্থায়িত্ব 1 দিন। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কে কখন কথা বলেছে, এরপর বক্তার জীবনে কি ঘটনা ঘটেছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় হলো আলোচ্য উক্তিটির বক্তা। মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ পীড়িত ফুটপাতবাসী মানুষের কাছে যায়। সেখানকার মানুষের সাথে কথা বলে সে লক্ষ্য করে তাদের মুখে কোনো নালিশ বা প্রতিবাদ নেই। এবারে বি নাম্বার দেখো। আলোচ্য গল্পের সহজ সরল চাকুরিজীবী যুবক মৃত্যুঞ্জয় অফিস যাবার পথে প্রথম মৃত্যু দৃশ্য দেখে। সে নিজেকে এই অবস্থার জন্য দায়ী মনে করে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে। অফিসের পুরো বেতন রিলিফ ফান্ডে দিয়ে দিয়েছে। এরপর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। তার স্ত্রী শয্যা নেয়। মৃত্যুঞ্জয়ের বাড়ি ফেরা বন্ধ করে দেয়। বাড়ির সবাইকে সে পাঠায় মৃত্যুঞ্জয়ের খোঁজে। তারা কেউ মৃত্যুঞ্জয়ের খোঁজ পায় না। ছেলে মেয়েগুলো ক্ষুধার জ্বালায় কাঁদে, অবহেলায় অবজ্ঞায় তারা অসহায় হয়ে পড়ে। মৃত্যুঞ্জয়ের স্ত্রী তার বন্ধু নিখিলকে অনুরোধ জানায় তাকে নজর রাখতে। নিখিল তাকে সুস্থ হয়ে ওঠার অনুরোধ করে। সে জানায় মৃত্যুঞ্জয়ের মতো সেও পাগল হয়ে গেছে। ছেলে মেয়েদের জন্য সে ব্যাকুল হয়ে পড়ে। কোনো সমাধান খুঁজে না পেয়ে মৃত্যুঞ্জয়ের স্ত্রী অসহায় বোধ করে, একেবারেই বিমর্ষ হয়ে পড়ে। মৃত্যুঞ্জয় অফিস যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। নিখিল তার ছুটির ব্যবস্থা করে দেয়। মৃত্যুঞ্জয় গা থেকে ধুলোমলিন সিল্কের জামা ছেড়ে বুভুক্ষ মানুষের মিছিলে হারিয়ে যায়। ছোট একটা মগ হাতে আরো অসংখ্য দুর্ভিক্ষ পীড়িত মানুষের মিছিলে হারিয়ে যায়। তাদের সঙ্গে মারামারি করে খিচুড়ির ভাগ করে খায়। কিন্তু সেটা অনিয়ম। অনিয়মটা কি? নিখিলের মতে অন্ন অর্থাৎ পেটের খাবারে মানুষের জন্মগত অধিকার। কিন্তু কোনো সামাজিক কারণে সে যখন তা পায় না, তখন তাকে ভিক্ষের চালে অভ্যস্ত করে তোলা উচিত নয়। ভিক্ষে দেওয়াটাকে অস্বাভাবিক পাপ বলে নিখিল, যা পৃথিবী সম্পত্তির ওপর সবার সমান অধিকারকে স্বীকৃতি দিতে চেয়েছেন। সে সামাজিক ও আধ্যাত্মিক দুটি জিনিসকে এক করে দেখেনি। তার মতে জীবন ধারণের ব্যাপার রূঢ় বাস্তব, তাকে আধ্যাত্মিক নীতি করা সম্পূর্ণ অনিয়ম। এর অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। হাঁ করে কেবল সবুজ খায় বলতে কি বোঝানো হয়েছে? শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি শহরের অসুখ হাঁ করে সবুজ খাওয়ার কথা বলেছেন। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে নগরায়ন বেড়ে চলেছে। নগর সভ্যতার উন্নতির অর্থই হলো সবুজ নিধন করা। বাসস্থান থেকে শুরু করে প্রায় সব কিছুতেই আধুনিক জীবন উপযোগী ব্যবস্থা কায়েম করার জন্যই এই শহর থেকে ক্রমাগত সবুজ হারাচ্ছে। অর্থাৎ নগরায়নের প্রয়োজনে নির্বিকারে বৃক্ষ নিধন চলছে। কবি শ্লেষাত্মক উক্তি শহরের অসুখ, এই সবুজকে নির্মমভাবে ধ্বংস করা। কবি এখানেই থেমে না থেকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, সে কারণেই সবুজের অনটন ঘটে। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন।
কবি কেন এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন? রূপনারায়ণের কূলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতা। কবি দুঃখময় ভারাক্রান্ত জীবনের উপলব্ধির বাস্তব চিত্র ফুটে উঠেছে এই কবিতায়। জীবন সায়াহ্নে এসে তিনি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। তার কাছে জীবন মানে প্রিয়জনের অকাল মৃত্যু, রাজনৈতিক অভিসন্ধি, সামাজিক আঘাতে বিপর্যস্ত হওয়া। কবি মনে করেন দুঃখের আঘাতে সত্যকে উপলব্ধি করা যায়। সত্যকে পাওয়ার জন্য সাধনা করা অত্যন্ত কঠিন কাজ। সত্য কখনো বঞ্চনা করে না, আর নিজেকে চেনা যায় আঘাতে ও বেদনার মধ্যে দিয়ে। তাই কবি সত্যকে ভালোবেসেছেন। সেই সত্য কাউকে বঞ্চনা করে না। এই সত্যের উপলব্ধি থেকে কবির মনে হয়েছে জীবন হলো আমৃত্যু দুঃখের তপস্যা। সময়টা ছিল শীতের। শীতের যে চিত্র ফুটে উঠেছে তা লেখো। সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে লেখক শীতের একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। বাজারের উত্তর দিকের বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বইছিল। তারপর আকাশ ধূসর হয়ে হালকা বৃষ্টি শুরু হলো, আর রাঢ় অঞ্চলে জাঁকালো শীত বৃষ্টির ফলে ধারালো হয়ে ওঠে। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, আর ছোট লোকেরা বলে ডাওর। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে অশিক্ষিত মানুষজন বলে ফাঁপি। সেবার আবহাওয়াটা ছিল ফাঁপি। অকাল দুর্যোগে পাকা ধানের ক্ষতি হবে প্রচণ্ড। তাই গ্রামের চাষাভুষো মানুষগুলো চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকে একটা ঝলমলে দিনের। এ বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে। ওরা কারা? ওরা কেন ভাত ফেলে দিতে যাচ্ছে? বুঝতে পেরে উৎসব কি করেছিল। মহেশ্বেতা দেবীর ভাত গল্প থেকে উদ্ধৃত অংশে ওরা বলতে বাসিনীর মনিব বাড়ির লোকেদের কথা বোঝানো হয়েছে। বড় পিসিমার নির্দেশে বাসিনী অশৌচ বাড়ির ভাত তরকারি সব ফেলে দিতে যাচ্ছিল। উৎসব তখন কাছেই ছিল, তাই বাসিনী তাকে সাহায্য করতে বলে উৎসব ভারী ডেচকিটা নেয়, যেটায় মোটা চালের ভাত আছে। প্রথমে সে হনহনিয়ে হাঁটতে থাকে, তারপর ছুট দেয়। উৎসব বহু প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত ভাত পেয়েছে, অথচ বাসিনী তাকে সেই ভাত খেতে দিবে না। উৎসব বাসিনীর এই অনুরোধ মেনে নিতে চায় না, ফলে সে হিংস্র হয়ে ওঠে। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী কোনো উপায় না দেখে থমকে দাঁড়িয়ে রইল। সে থাকতে ওই ভাত পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে? তাই সে ভাতের ডেচকি নিয়ে দৌড়তে থাকে। স্টেশনে গিয়ে মনের সুখে সেই ভাতগুলো খেয়েছিল।